হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল আলা ইউটিউব চ্যানেল। তো আমরা আগের দিন দেখেছিলাম যে খালি জলের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম যে H2S উপর দিয়ে কি হচ্ছিল। তো আমরা কি করছিলাম না, H2S উপর দিয়ে খালি ওখানে আয়ন সংখ্যা বাড়াচ্ছিলাম। তো আমরা বলেছিলাম যে পরের লেকচারে কি দেখবো না, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, বিশেষ করে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো আমরা ওখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ না নিয়ে কেন গলিত সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি সেটা আজকে ক্লাসে দেখবো। আর তড়িৎ বিশ্লেষণ কিছু প্রয়োগ আছে সেটা দেখে নেবো আজকে। ওকে, আচ্ছা, এটা একবার দেখে নিই যে তড়িৎ বিশ্লেষণ করতে কি কি লাগবে। র মেটেরিয়াল বলে একটা কথা হয়। র মেটেরিয়াল, যে কোনো কিছু র মেটেরিয়াল, কোনো যদি আমরা যে কোনো কিছু শুরু করো, যে কোনো কিছুর জন্য জাস্ট তুমি কি করো, একটা রাইটিং লেখা শুরু করো। তো রাইটিং লেখার জন্য কি কি লাগবে? খাতা লাগবে, পেন লাগবে, আর তোমাকে নিজেকে লাগবে, তাই তো? তাহলে কি হয়, তড়িৎ বিশ্লেষণ করতে যে এখন এতক্ষণ যেগুলো পড়ে আসছি, যে চ্যাপ্টার পড়ে আসছি নাকি রাসায়নিক বিক্রিয়ার উপরে তড়িতের যে প্রভাব সেটা পড়ে আসছি। তো তড়িৎ বিশ্লেষণে কি কি র মেটেরিয়াল লাগবে, কোন কোন পদার্থ লাগবে এখানে, সেটা একবার দেখে নিচ্ছি। জাস্ট কি কি লাগবে এখানে, স্বাভাবিকভাবে কি লাগবে, তোমাকে নিজেকে তো অবশ্যই লাগবে, তাছাড়া কি লাগবে? ব্যাটারি লাগবে। এখন ফার্স্ট যেটা লাগবে আমাদের প্রায়োরিটি কি? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্যাটারি, 1 নাম্বার। আরে এটা সবসময় মোটা হয়ে থাকে। ব্যাটারি, ব্যাটারি লাগবে। 2 নাম্বার লাগবে ইলেকট্রোড, তড়িৎদ্বার বলে বাংলাতে, তড়িৎদ্বার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ সেটা লাগবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি 4 নম্বর যদি লিখতে চাই যে দুটো তার লাগবে, জাস্ট কানেক্টর, কানেক্ট করার জন্য সংযোগ, কানেক্ট করার জন্য যে তার লাগবে, যে সংযোজক তার লিখছি, হ্যাঁ, সংযোজক তার, সংযোজক তার এটা লাগবে। জাস্ট এটা, এটা যদি দ্রবণ হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, এটা ইলেকট্রোড নেবো এখানে আমরা। এটা শার্প করছে এই কারণে যাতে ইলেকট্রন গুলো এসে যাতে তাড়াতাড়ি জমা হয়ে যেতে পারে, এই যে কণা হচ্ছে এখানে। ওকে, ইলেকট্রোড, এটা ব্যাটারি, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত যুক্ত করে দিলাম। ব্যাটারি, ব্যাটারি, তড়িৎদ্বার, তড়িৎদ্বার, সংযোজক তার, যেটা সংযোজক তার এটা। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা নিয়েছে এখানে, তুমি এখানে নরমাল অটো নিতে পারো, NaCl প্লাস H2O। আর নিতে পারো, কি নিতে পারো, সোডিয়াম গলিত, সোডিয়াম ক্লোরাইড মেল্টেড, ইটিসি। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিচ্ছে কি না, সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা যদি H2O প্রেজেন্ট থাকে, যদি H2O প্রেজেন্ট থাকে তাহলে কি হবে, H2O ভেঙে কি হবে, H প্লাস OH মাইনাস। সোডিয়াম ক্লোরাইড ভেঙে কি হবে, Na প্লাস Cl মাইনাস। এই যে OH আয়নটা এখানে আছে, OH যেটা আছে, আর এখানে যে Cl যে অ্যানায়ন যেটা আছে, বিশেষ করে অ্যানায়ন যেটা আছে এখানে। তো OH এর যে সক্রিয়তা শ্রেণী আছে, বললাম যে সক্রিয় শ্রেণী পরবর্তীতে আসবে ক্লাস 10-এ বা 11-12 আসে, ওগুলো কেমিস্ট্রিতে আছে, বিশেষ করে রসায়ন পার্টে। তো এখানে যে অ্যানায়ন আসছে, যে OH আসছে যেটা, আর এখানে যে Cl আসছে, এই Cl এর চাইতে OH এর সক্রিয়তা বেশি। NaCl এর আমরা তড়িৎ বিশ্লেষণ করছি একটাই কারণে, NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছি একটা কারণে, কি পাওয়ার জন্য না, সোডিয়াম, সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল হয় একদম। এর যদি ক্রিস্টাল করে চারকোনা, একদম চারকোনা মেটাল হয়ে যায় এরকম যদি ক্রিস্টাল করে, তুমি জাস্ট এটা যেভাবে সাধারণ যদি গোল চাই গোল করতে পারো, ক্রিস্টাল যদি ইচ্ছা হয় যেমন ক্রিস্টাল করতে পারো, কিউব আকৃতি যদি চাই তো কিউব আকৃতি করে দেওয়া হবে। জাস্ট যেরকম ইচ্ছা তুমি সোডিয়াম পেয়ে যাবে। প্রত্যেকটা এখানে একটা সোডিয়াম, 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 6টা সোডিয়াম থাকবে এখানে, 1 2 3 4 5 6 8টা সোডিয়াম থাকবে।
আর আর কি পাবো, ক্লোরিন গ্যাস পাবো ওখান থেকে আমরা, Cl2 গ্যাস। ক্লোরিন গ্যাস অনেক সময় আমরা এক্সপেরিমেন্টে ইউজ করে থাকি, আমরা না, বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টে ইউজ করতে হয় ক্লোরিন গ্যাস, Cl2 গ্যাস। তো আমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করবো, যেখানে দরকার কি সোডিয়াম মেটাল আর Cl2 গ্যাস। তাহলে ওখানে যদি জলের উপস্থিতি থাকে, আমরা জানি যে কি OH এর সক্রিয়তা বেশি, সক্রিয়তা কিসে বেশি না, ও খুব তাড়াতাড়ি কিসে অ্যানোডে চলে যাবে, এটা যদি অ্যানোড হয় তো অক্সিজেন OH যেটা অ্যানোডে খুব তাড়াতাড়ি চলে যাবে Cl এর আগে, Cl মাইনাসের আগে, প্লাস SO4 মাইনাস হবে কি ও OH মাইনাস অ্যানোডে চলে যাবে, গিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে। ওকে, ইলেকট্রন ছেড়ে দেবে ওখানে গিয়ে, তাহলে আমাদের চাই কি ক্লোরিন গ্যাস, যদি ওখানে H2O থাকে, তাহলে H2O থাকলে আমরা ক্লোরিন গ্যাস ওখানে আর পাবো না, 4OH মিলে যেটা তৈরি করছে, এই যে OH আছে কি, OH যেটা আছে এটা 4 দিয়ে গুণ করো, দিয়ে কি আছে না অক্সিজেন গ্যাস আর H2O তৈরি করছে ওখানে গিয়ে। আগে লেকচার করে দেখেছিলাম আমরা যে অক্সিজেন গ্যাস আর H2O তৈরি করছে ওখানে। তাহলে কি আমরা Cl2 গ্যাস আর পাচ্ছি না, এই কারণে আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণে বিশ্লেষিত NaCl নেব না, কি নেব না গলিত NaCl নেব, গলিত লবণ নেব, আমরা যে খাবার লবণ সেটা গলিত নেব, জলীয় দ্রবণে বিশ্লেষিত বা বিয়োজিত NaCl কে আমরা নেব না। ওকে, এখানে একটা জিনিস লেখা আছে, দেখো জাস্ট একটা পয়েন্ট লেখা আছে না, তড়িৎ বিশ্লেষণের সময় গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন গুলো। এর আগে বলছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো তড়িৎ পরিবহন করে না, KH প্লাস একটা ক্যাটায়ন, OH মাইনাস অ্যানায়ন, Na প্লাস ক্যাটায়ন, Cl মাইনাস অ্যানায়ন, এরা কি করে না তড়িৎ পরিবহন করে, Cl যাবে কোন দিকে, যেহেতু অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, ওই Na প্লাস কি ক্যাটায়ন এ যাবে ক্যাথোডের দিকে। কোন সময়ে গলিত অবস্থায় দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না, এই দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না, হ্যাঁ অ্যাকচুয়ালি পারে না, কারণ ওখানে কি আছে, সোডিয়াম আছে, সোডিয়ামের স্ট্রাকচার যদি দেখি তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 11, একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি Na প্লাসে পরিণত হয়েছে। তো Na প্লাস যেটা সেটা মুভ করবে কোন দিক থেকে, দ্রবণ থেকে, Na প্লাস যদি ক্যাটায়ন, ওটা ক্যাথোডের দিকে মুভ করবে ওটা, আর যেটা অ্যানায়ন ক্লোরিন মাইনাস অ্যানায়ন, ওটা মুভ করবে কার দিকে, অ্যানোডের দিকে। এটা হচ্ছে আমাদের কন্টেনার, এটা জল, এটা এই জল না, আমরা কি করছি না সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করছি, আমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করছি, গলিত সোডিয়াম ক্লোরাইড। ওকে, এখানে গলিত কথা লিখে নাও, যাচ্ছি গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করছি আমরা। এই দুটো ইলেকট্রন লাগবে আমাদের এখানে, কি কি, আমরা জাস্ট গ্রাফাইট কে নিচ্ছি এখানে, গ্রাফাইট বা গ্যাস কার্বন ডাস্ট, যেটা আমাদের কি করবে না ইলেকট্রিককে দ্রবণের মধ্যে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে নিয়ে আসবে, সেরকম কিছু নেব আমরা, সেরকম তড়িৎ দ্বার এখানে ডোবা মারাই হয়, একটা এখানে, একটা এখানে, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ওকে, তড়িৎ দ্বারের একটা, এটা তড়িৎ দ্বার একটা, তো এখানে ব্যাটারি দিয়ে কানেক্ট করবো এটাকে আমরা, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে নামটা করণ করে দিতে চাস একবার, এটা পজিটিভ প্রান্ত, তার মানে কে কি হবে, পজিটিভ প্রান্ত যুক্ত আছে, কি হবে এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত ইলেকট্রোডকে বলে কি অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত ইলেকট্রোডকে বলে কি ক্যাথোড। তার মানে অ্যানোড হচ্ছে কি পজিটিভ, তার মানে অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে, অলওয়েজ অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার এন্ড সেম চার্জ রিপেল ইচ আদার, আর এটা নেগেটিভ। এই কি দ্রবণটা কিছু দ্রবণ না, NaCl এর গলিত দ্রবণ, NaCl অনলি, এখানে কি আছে এই দ্রবণে অনলি আছে কি Na প্লাস
আর Cl মাইনাস আছে এখানে। যখনই আমরা তড়িৎ পাঠাবের মধ্যে তখনই এই NaCl ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাসে পরিণত হবে। ওকে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা হচ্ছে NaCl এর দ্রবণ, এটা কন্টেনার। তো এখানে কি হবে, যেহেতু অ্যানোড, এটা অ্যানোড কি প্রত্যেকে জানি আমরা পজিটিভ চার্জ যুক্ত, পজিটিভ পজিটিভ পজিটিভ, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, কম আছে ইলেকট্রন এখানে। এটা নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ, এটা ক্যাথোড। ক্যাথোড কি করবে, ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করবে। আর নামকরণটা কেন করা হয়েছিল ক্যাথোডের নামকরণ এখানে করা হয়েছিল, ক্যাথোড ওর কাজ অনুসারে নামকরণটা করা হয়েছিল, ও কি কাজ করে সেটা অনুসারে ও নামকরণ করা হয়েছে ওখানে। ক্যাথোড কাজ কি, ক্যাথোডের কাছে ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করা। যে ক্যাটায়ন এখানে, কে ক্যাটায়ন আছে না Na প্লাস ক্যাটায়ন এখানে আছে, ওকে অ্যাট্রাক্ট করবে কি, ক্যাথোড। আর যে অ্যানায়ন কি আছে এখানে, অ্যানায়ন আছে কি Cl মাইনাস আছে অ্যানায়ন, ওই অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে কে না অ্যানোড। ক্যাথোড অ্যানোড নামকরণ হয়েছে ওদের কাজ অনুসারে, ওরা কি কাজ করে সেটা অনুযায়ী। ও কার সাথে যুক্ত আছে, কেন নাম ক্যাথোড, এখানে না, ক্যাটায়ন মিন্স ক্যাথোড, অ্যানায়ন অ্যানায়ন অ্যানোড। আর এটা কোন প্রান্তের সাথে যুক্ত থাকে এমন রাখবো, এমন রাখবো ওটা, যে যেহেতু এটা ক্যাথোড, ক্যাটায়ন ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করবে, ক্যাটায়ন পজিটিভ, তাহলে একে নিশ্চয়ই নেগেটিভ হতে হবে। যদি এ নেগেটিভ না হয় তাহলে কিভাবে ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এ নেগেটিভ বলেই ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করতে পারছে, ক্যাটায়নকে আকর্ষণ করতে পারছে। তাহলে নেগেটিভ মিন্স ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকতে হবে। এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এখানে অ্যানোডে কম। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এরকম হবে যে Na প্লাস যেটা আছে সোডিয়াম প্লাস আয়ন, Na প্লাস Cl মাইনাস, Cl মাইনাস গিয়ে জমা হবে ক্যাথোড, দুটো Cl মাইনাস গিয়ে জমা হবে অ্যানোডের গায়ে, আর সোডিয়াম প্লাস গিয়ে জমা হবে ক্যাথোডের গায়ে। সোডিয়ামের যে রিয়াকশন যেটা হবে, এখানে সোডিয়াম প্লাস আছে আর একটা ইলেকট্রন কম আছে, আর এখানে ইলেকট্রন ভর্তি, প্রচুর ইলেকট্রন এখানে, আর এখানে ইলেকট্রন কম আছে, এখানে ইলেকট্রন আছে কিন্তু অনেক কম ইলেকট্রন আছে, কারণ এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। Cl মাইনাস কি হবে না, এর একটা ইলেকট্রন বেশি আছে, এখানে আসবে ক্যাটায়নের অ্যানায়নের কাছে কে আসবে, Cl মাইনাস অ্যানায়ন যেহেতু এটা। আর ক্যাটায়ন Na প্লাস, ক্যাটায়ন আসবে কোথায়, ক্যাথোডে। ও রিঅ্যাকশন কি হবে, সোডিয়াম ক্যাথোডে যাবে, গিয়ে এখানে ক্যাথোড লিখছি, ক্যাথোড, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গিয়ে সোডিয়ামে পরিণত হবে, সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল। আর অ্যানোডের রিঅ্যাকশন কি হবে, Cl মাইনাস মাইনাস ইলেকট্রন দিয়ে Cl। তো এরকম দুটো Cl যুক্ত হয়ে Cl2 গ্যাস তৈরি করবে, দুটো Cl যুক্ত হয়ে কি না Cl2 গ্যাস তৈরি করবে। সোডিয়াম Na মুভ করবে ক্যাথোডের দিকে, এবং গিয়ে এবং সোডিয়াম মেটাল হিসাবে জমা হবে। মেটাল হিসেবে জমা হবে। ক্লোরিন, ক্লোরিন মুভ করবে অ্যানোডের দিকে, এবং Cl2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে।
ওকে, Cl2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, অ্যানোড থেকে Cl2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। এখানে এখানে এই যে গোল 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 হবে সোডিয়াম মেটাল জমা হয়েছে এখানে, সোডিয়াম। আর এখানে বুদবুদ আকারে বেরোবে, হ্যাঁ Cl2 গ্যাস বেরোবে, এখানে Cl2 গ্যাস বেরিয়ে যাবে উপরে, উড়ে যাবে। তো এখানে যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা যদি অটো নিতাম, যদি জলীয় দ্রবণ নিতাম, এখানে আমরা এখানে যদি আমরা জলীয় দ্রবণ নিতাম, if we take H2 with NaCl, যদি আমরা NaCl এর সাথে H2 নিতাম, তাহলে ওখানে H2 ভেঙে গিয়ে তৈরি হতো H প্লাস ও H মাইনাস। H প্লাস যেত কোথায়? ক্যাথোডে। সোডিয়ামের চাইতে H প্লাস সক্রিয়তা বেশি, আরো H প্লাস এর ভর অনেক কম, তো 1 হয়তো 1 গ্রাম H প্লাস এর ভর, হ্যাঁ প্রোটন তো থাকে না সাধারণত ওখানে, 1 গ্রাম ভর। তো সোডিয়াম চাইতে H প্লাস সক্রিয়তা বেশি নিশ্চয়ই, কারণ এর স্বাভাবিক ব্যাপার। এটা যদি নাও জানা থাকে না অবস্থা, তাহলে এটা হবে H প্লাস এর ভর সোডিয়ামের চাইতে অনেক কম। তো যেহেতু সোডিয়ামের ভর অনেক কম, তাহলে এই কি করবে? ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে আগে মুক্ত হয়ে যাবে। ক্যাথোডে গিয়ে কি হবে? H প্লাস প্লাস ইলেকট্রন, প্লাস ইলেকট্রন দিয়ে কি হচ্ছে? H গুণ তো 2, দুটো H, একটা ওখানে তো অসংখ্য H আছে না, একটা জলীয় দ্রবণে প্রচুর 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 পরিমাণে H থাকবে, এই H প্লাস থাকবে ওখানে। তো H প্লাস এরকম দুটো H প্লাস যুক্ত হতে পারে ওরা, তো ওই দুটো H প্লাস যুক্ত হয়ে কি না H2 গ্যাস তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস। ওখানে কি তৈরি হচ্ছিল? সোডিয়াম মেটাল তৈরি হচ্ছিল, আর এখানে তৈরি হচ্ছে কি, যদি আমরা ওয়াটার অ্যাড করে দিই NaCl এ, তাহলে এখানে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে না, এখানে কি তৈরি হচ্ছে? H2 গ্যাস তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন গ্যাস বলছে, সোডিয়াম মেটাল আর জমা হচ্ছে না, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এখানে। আর ওদিকে অ্যানোডে, এটা ক্যাথোডে হচ্ছে, হ্যাঁ ক্যাথোডে। আর অ্যানোডে কি হচ্ছে? অ্যানোড Cl ছিল ওখানে তো, আর এখানে কি OH আছে, OH মাইনাস, OH মানে সক্রিয়তা Cl এর যেতে বেশি, তাই 4টে OH অ্যানোডে এলো, একটা করে ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন গুলো অ্যানোডে তো এসে ইলেকট্রন ছাড়ে না, একটা করে ইলেকট্রন ছেড়ে দিল, 4টে OH যুক্ত হয়ে কি করলো? অক্সিজেন গ্যাস প্লাস H2O, এখানে 2 দিয়ে দাও, খালি ব্যালেন্সিং এর ক্ষেত্রে 2 দিয়ে দাও, দুটো জলের অণু তৈরি করলো, আর একটা অক্সিজেন গ্যাস তৈরি করলো, অক্সিজেন গ্যাস। তাহলে আমরা যদি NaCl এ জল দিই, তাহলে আমরা Cl2 গ্যাস পাচ্ছি না। if we take বা add H2O with NaCl, কি হবে? There is no Na metal and Cl2 gas. Cl2 gas। আর কথা বলি, এখানে সোডিয়াম নিউট্রাল কি করলো? Na প্লাস কোথায় গেল? এই তো Na প্লাস ক্যাথোডে গিয়ে কি করলো? এই Na প্লাস ক্যাথোডে গেল, আচ্ছা ক্যাথোড, এখানে ক্যাথোড, এটা Na প্লাস ক্যাথোড নেগেটিভ আর অ্যানোড পজিটিভ। ক্যাথোডে গিয়ে কি করলো? Na প্লাস সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মেটালে পরিণত হলো, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মেটালে পরিণত হলো। যদি Na প্লাস যদি ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে Na তে পরিণত হয়, সোডিয়াম মেটালে পরিণত হয়, তাহলে কি হচ্ছে? এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, আর ইলেকট্রন গ্রহণ মানে কি? রিডাকশন। তাহলে আমরা কি মনে রাখবো যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে আর অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। জারণ মানে অক্সিডেশন, আর কি বলে বিজারণ মানে কি? রিডাকশন। তাহলে ক্যাথোডে হয় রিডাকশন রিঅ্যাকশন, বিজারণ বিক্রিয়া। বাংলা লিখছি, ক্যাথোডে উপরে লিখেছি এটা বিজারণ ঘটে, বিজারণ ঘটে, রিডাকশন।
অ্যানোডে জারণ ঘটে। অক্সিডেশন, মনে রাখবো এটা কিন্তু, হ্যাঁ, যে কি না ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার আরো কয়েকটি বিশেষত্ব। বিশেষত্ব মানে এর কি কি পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, এটাই দেখে নি জাস্ট থিওরি। যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আরো কয়েকটি বিশেষত্ব, লক্ষ্য 1 নম্বর ওটা লক্ষ্য জলের তড়িৎ বিশ্লেষণে যেখানে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন দুটো পদার্থ গ্যাসীয় হয়। ক্যাথোডে কি উৎপন্ন হয় তড়িৎ বিশ্লেষণে? ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় আর জলের মলিকিউল উৎপন্ন হয়। সেটা পরবর্তীতে ভেঙে যাবে। আচ্ছা, সেখানে গলিত NaCl এর আর সেখানে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের একটা ধাতু গলিত NaCl গলিত সোডিয়াম ধাতু, অন্যটা কিন্তু গ্যাস। তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে বিভিন্ন অবস্থা বা প্রকৃতি পদার্থ উৎপন্ন হতে পারে। বললাম না যে তড়িৎ বিশ্লেষণের বিশেষত্ব বলছে, ওর কি কি হয় না হয় ওইসব ওটার কাহিনী তোমাদের শোনাচ্ছে এখন ওরা। জাস্ট একবার দেখে নি আর একটু শুনে নি, তাহলে কি মনে থেকে যাবে। যদি পরীক্ষাতে এসে লিখে দেবো, আর না আসলে তো লিখতেই হবে না, ভালো আরো। যদি আসে লিখে দেবো, আর যদি না আসে তো কোনো ব্যাপারই নেই। তাহলে আবার দ্বিতীয় পয়েন্ট যেটা, আবার দেখো যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের জন্য উপযুক্ত তড়িৎদ্বার শব্দটি ব্যবহার করা হয়েছে। উপযুক্ত তড়িৎদ্বার শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কখনো কখনো তড়িৎ বিশ্লেষণের আগে তড়িৎ বিশ্লেষের দ্রবণের রং পরিবর্তন দ্রবণের রঙের পরিবর্তনও ঘটে যেতে পারে। কি বলেছে? কখনো কখনো তড়িৎ বিশ্লেষণের আগে পরে আমরা জেনে এসেছি যে তড়িৎ বিশ্লেষণে কি হয় না, রাসায়নিক পরিবর্তনের একটা, যেখানে সোডিয়াম আচ্ছা এখানে লিখে ওটা তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক পরিবর্তন কি ঘটছে? তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক পরিবর্তন ঘটে তো তড়িৎ বিশ্লেষণে যৌগের রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন ঘটে। সোডিয়াম ক্লোরাইড ছিল ওটা NaCl, প্রথমে ভেঙে কি হলো Na+Cl- এ পরিণত হলো। আমি সোডিয়াম ক্লোরাইড দেখেছি, তোমরা ক্যালসিয়াম ক্লোরাইড নিতে পারো, Ca2+ আর 2Cl- হবে ওটা। ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে কি হবে? Ca সংকেত কি ক্যালসিয়াম ক্লোরাইডের? CaCl2, Ca2+, 2Cl-, 2Cl মানে কি? দুটো Cl আছে ওখানে, একটা Cl- একটা Cl- হবে। তাহলে NaCl ভেঙে কি হলো? Na+Cl- এ পরিণত হলো। NaCl ভেঙে Na+Cl- এ পরিণত হলো। আচ্ছা ঠিক আছে, জলীয় দ্রবণে আছে। তারপরে কি তড়িৎ পাঠালাম ওখানে? তড়িৎ পাঠানোর ফলে কি হচ্ছে না, Na+ ক্যাথোডে গিয়ে, ক্যাটায়ন যেহেতু এটা, ক্যাথোডে গিয়ে সোডিয়াম ধাতু হিসেবে মুক্ত হয়ে যাচ্ছে বা জমে থাকছে, হবে এরকম ভাবে জমে থাকছে, সোডিয়াম ধাতু হিসেবে জমে থাকছে এখানে। আর ক্লোরিন মাইনাস যে এটা অ্যানায়ন যেটা আছে, সেটা অ্যানোডে গিয়ে মুক্ত হচ্ছে কিনা, বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস বেরোচ্ছে। তো সোডিয়াম ক্লোরাইড থেকে কি হলো? সোডিয়াম মেটালে পরিণত হলো, মেটাল। আর ক্লোরিন গ্যাসে পরিণত, Cl2 গ্যাস। সোডিয়াম ক্লোরাইড টেস্ট ছিল কিরকম? নোনতা টেস্ট ছিল। সেটা কি চেঞ্জ হয়ে গিয়ে অন্য কিছু পরিণত হয়ে গেল না? এই মেটালে পরিণত হলো আর এই গ্যাসে পরিণত হয়ে গেল। এই যে কি, ও সলিড থেকে পুরো গ্যাসে পরিণত হয়ে গেল। আর এদের ধর্ম আলাদা। এখন ক্লোরিন গ্যাস সাধারণত যদি এক্সপোজার হয়, আমাদের নাকে যদি সামনে থাকে, তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, প্লাস ব্রেনের সমস্যা দেখা যেতে পারে, কোমা চলে যেতে পারে মানুষ। তো Cl2 গ্যাস, ওই সোডিয়াম ক্লোরাইড ভেঙে Cl2 গ্যাস আর সোডিয়ামে পরিণত হলো। এটা রাসায়নিক পরিবর্তন হলো। তো এই কারণে বলছেন নাকি তড়িৎ বিশ্লেষণে যৌগের রাসায়নিক পরিবর্তন
ঘটে। আচ্ছা, ঘটেটা লিখে দিই এখানে। ঘটে। তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ব্যবহার। এতক্ষণ আমরা কি দেখলাম যে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করতে হয়, কি কি লাগে, সবকিছু দেখে নিলাম আমরা। তো একটা পদ্ধতি শিখলাম নতুন কিছু, তো তার আমাদের কি বাস্তব জীবনে যে ব্যবহার, যে ওটা কেন এবার পড়ছি আমরা, কেন আমরা এটা পড়ছি, ফার্স্ট অফ অল পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য, ওকে। আর তার সাথে আর একটা কেন পড়ছি না, এর যে অ্যাপ্লিকেশন আছে সেটা বাস্তব লাইফে কি কি কোন কোন কাজে লাগে। যেমন সাইকেলের রিং অত চকচক কেন করে, তারপরে চামচ যেগুলো হয়, স্টেনলেস স্টিল যে চামচগুলো পাওয়া যায় চকচক কেন করে, দেখবে আলো পড়লে খুব চকচক করে, ওটা কেন করে। প্লাস লোহা কেন চকচক করছে না, লোহাতে মরিচা কেন পড়ছে, ওই লোহাকে মরিচা থেকে বাঁচানোর জন্য কি করা হয়। তো এই সব যে পদ্ধতি যেগুলো, যে কোশ্চেন গুলো করলাম, এই প্রত্যেকটার উত্তর কি না তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহার, সেটা তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহার সেটা এই কোশ্চেন গুলো উত্তর আমাদেরকে দেবে না। সাইকেল রিং কেন চকচক করে না, ওর উপর তড়িৎ লেপন করা হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে তড়িৎ লেপন করা হয়। ক্রোমিয়ামে লেপন থাকে ওর উপরে, ক্রোমিয়াম থাকে, হ্যাঁ। নিকেল থাকতে পারে, নিকেল থাকে না, ক্রোমিয়াম লেপন দেওয়া হয় এই সাইকেলের রিমে, যে চাকা যে লোহার রিংটা থাকে, রিম ওই রিমে ক্রোমিয়ামের লেপন দেওয়া হয়। তো তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ যে ব্যবহার, তার মধ্যে 1 নম্বর কি পড়ছে, ধাতু নিষ্কাশন। এটা ডিটেল আসছি, পরে কি লেখা জাস্ট, তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। NaCl কে এক্ষুনি আমরা বের করলাম, NaCl কি ছিল, যৌগ ছিল, সেখান থেকে কি পেলাম, Na+ না, Na মেটাল পেলাম, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পেলাম, কিন্তু নরমালি পাইনি। আর Cl2 গ্যাস পেয়েছি, সোডিয়াম মেটাল পেয়েছি, আর Cl2 গ্যাস পেয়েছি আমরা। তো কি বলছে, যৌগ থেকে ধাতুকে আলাদা করা যায়। আর এইরকম 3টি ধাতু হলো কিনা, সোডিয়াম, আচ্ছা দিয়ে দিয়েছি, সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম। সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম সালফেট KSO4, KCl পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, যেটা বলছিলাম Ca2+ 2Cl- পাওয়া যায়। জলীয় দ্রবণ ব্যবহার করে এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম ধাতু তৈরি করা যায় না, গলিত ক্লোরাইড থেকে এদেরকে বের করতে হয়। বললাম জলীয় দ্রবণ থেকে কেন বের করা যায় না, OH আয়নের সক্রিয়তা Cl- আয়নের চাইতে বেশি, Cl- আয়নের চাইতে বেশি সক্রিয়তা, তাই খুব জোরে জোরে কাজ করবে, মুভ করবে এদিক থেকে এদিকে, খুব তাড়াতাড়ি মুভ করবে, হ্যাঁ। ও কারণে ওদের জলীয় দ্রবণ নেব না, আমরা গলিত নেব। ধাতু নিষ্কাশন কপার ধাতু নিষ্কাশন যেন হবে একটা, ওটা দেখাচ্ছি, কপার ধাতু কিভাবে নিষ্কাশন করে। কপার ধাতু নিষ্কাশন দেখো, হ্যাঁ, Cu কপার, তামা, কপার ধাতুর নিষ্কাশন। কপার ধাতু নিষ্কাশন, আর একটা কথা বলি, আমরা যখন যে ধাতুকে নিষ্কাশিত করব, কোন একটা ইম্পিউরিটি থেকে আছে, ধরো এমনিতে নরমালি কিছু পাওয়া যায় না ভাই প্রাকৃতিক পরিবেশে, যে এই যে লোহা দেখতে পাচ্ছি আমরা, এটা লোহার রড, ধরো এটা, তো এটা কি এইভাবে ছিল প্রকৃতিতে বা মাটির মধ্যে ছিল কি এভাবে, নিশ্চয় ছিল না। ওর মধ্যে অনেক ইম্পিউরিটি, ধুলো, বালি, কাদা, আরো অনেক কিছু, নিকেল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি আর মিশে ছিল, অক্সিজেন মিশে ছিল, মরিচা লেগেছিল, তো এমনি ছিল নরমাল ওটা। তো ওখান থেকে আমাদের যে Fe যে লোহাটা বা নিকেল বা ম্যাগনেসিয়াম বা সোডিয়াম, যেটা আমরা বের করে নিয়ে আসবো, ছেকে একটা একটা করে যেটা বের করে নিয়ে আসবো, সেটা কিভাবে করবো না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে করবো, যে তড়িৎ নিষ্কাশন। তো আমরা দেখবো কি, এখন কপার ধাতু নিষ্কাশন। তো কপার ধাতু নিষ্কাশন করার জন্য আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেবো, যে ইলেকট্রোলাইট যে পদার্থটা নেবো আমরা ওখানে সলিউশন নেবো, সেটা কি হবে
না কপারের ধাতুর কোনো লবণ নিতে হবে আমাদেরকে ওখানে। কপার সালফেট নিতে পারো, কপার ক্লোরাইড নিতে পারো। আমরা কি না কপার সালফেট নিয়ে কাজ করবো, CuSO4, কপারের 2+ থাকবে এখানে, ওকে, কিউপ্রিক। CuSO4 নিয়ে কাজ করবো না, কি CuSO4 এর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ইউজ করবো, কপার সালফেট। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পদার্থ কি নেব, কপারের লবণ পদার্থ, ওকে, কপারের লবণ CuSO4, কপার সালফেট। এটা ভেঙলে কি হবে, কিউবিক প্লাস সালফেট মাইনাস 2 মাইনাস, এই 2+ হবে, এটা 2+, C2+ আর সালফেট SO4 2 মাইনাস, ওকে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব কি, কপার। তাহলে ওটা ই করি, যে আমাদের দ্রবণ যেটা নিতে হবে, ইলেকট্রোড। আমরা কি করছি, কপার ধাতু নিষ্কাশন করছি। আর একটা কথা, যে যখনই যে ধাতুর আমরা নিষ্কাশন করব সেই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে সেই ধাতুর লবণ নেব, CuSO4। আর যে ধাতুটা আমরা নিষ্কাশন করব সেই ধাতুটাকে নেব কোথায়, অ্যানোডে। আর ঠিক তারই একটা পিওর মেটাল নেব কোথায়, ক্যাথোডে। কারণ অ্যানোডে কি হয়, অ্যানোডে বস্তু জারিত হয়, অ্যানোডে বস্তু জারিত হয়। তার মানে কি হবে, যদি যে ইম্পিউরিটি মিশে আছে একটা জিনিসে, ধরো একটা ইলেকট্রোডে ইম্পিউরিটি মিশে আছে, এখানে প্রচুর কপার আছে, তার সাথে অনেক ইম্পিউরিটি আছে, এখান থেকে যখন কপারটা সলিউশনে আসবে তখন দুটো ইলেকট্রন ছেড়ে আসবে, ওখানে অ্যানোডকে দিয়ে আসবে। তার মানে কি, জারিত হয়ে আসবে, মানে Cu2+ এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা দেখো ওটা কি বলছি। ক্যাথোড অ্যানোড, এখানে নেব অ্যানোডে নেব কি, কপার উইথ ইম্পিউরিটি, যেখান থেকে নিষ্কাশিত করবো, ধুলো বালি মাটি কাদা ইচ্ছা, এর মানে একটা জাস্ট পাইপে ঝুঁকে দেবো কপারের দ্রবণগুলোকে, কপার যেখানে কপার থাকবে, যেখান থেকে কপার বের করবো আমরা, অ্যানোডে ওটাকে ঢুকিয়ে দেবো। আর ক্যাথোডে কি করবো, একটা কপারের পিওর কপার দণ্ড নেবো, পিওর, এখানে ব্র্যাকেট লিখছি পিওর, পিওর রড, কপারের পিওর রড ওটা। আর CuSO4 সালফেট এখানে নিচ্ছি আমরা, এই দ্রবণ নিচ্ছি এখানে। না এখানে কি আছে, এখানে আছে Cu+ আছে 2+, Cu2+ আছে আর SO4 2 আছে এখানে। আর দলীয় দ্রবণ নিচ্ছি যেটা, যেহেতু এটাও না, OH-। তো এখানে কি হবে, যে কপারের সক্রিয়তা H+ এর বেশি কিন্তু, হ্যাঁ। তো কপার কি করবে, এখান থেকে এই অ্যানোড থেকে এই কপার, এক মিনিট, এখান থেকে কপার 2+ যেটা, এটা তাহলে এটা ক্যাথোডের দিকে অ্যাট্রাক্ট হবে, নেগেটিভ পজিটিভ পজিটিভ। তাহলে এই কপার কি হবে, ক্যাথোডের দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে যাবে, এই কপার চলে যাবে এই CuSO4 যেটা ছিল একসাথে, এই বন্ডটা এর মধ্যে থাকবে না, এটা ভেঙে যাবে, জলীয় দ্রবণে এসে ভেঙে যাবে, এবং কপার চলে যাবে কোথায়, ক্যাথোডে চলে যাবে। SO4- একা হয়ে গেছে। তো SO4 কি যাবে, আমার কপার দরকার একটা, ও তো একা হয়ে গেছে। এরকম CuSO4 অনেক আছে, প্রচুর আছে, আমরা দেখাচ্ছি একটা নিয়ে কাজ করছি, একটা নিয়ে কাজ করছি।
না এই কপার চলে যাচ্ছে কোথায়, ক্যাথোডের কাছে, কারণ ও পেয়েছে কি ইলেকট্রন পেয়েছে, মানে নেগেটিভ কোন একটা দণ্ড পেয়েছে যেটা বেশি অ্যাট্রাক্ট হচ্ছে ওকে, আরো বেশি ভালো জিনিস পেয়ে গেছে, চলে যাচ্ছে সিইউএসএফ কে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর সিইউএসএফ থেকে এখানে একা হয়ে যাচ্ছে। সিইউএসএফ কি দরকার, না ই দরকার, ওর কপার দরকার, Cu2+ দরকার। আর এখানে তো Cu2+ এর সাথে সাথে আরো অন্য ইম্পিউরিটি আছে না, এই অ্যানোড কি বলবে না, তুই এক কাজ কর, ওই সলিউশন থেকে কপারের পিছে না ঘুরে আমি কিছু কপার প্লাস দিয়ে দিচ্ছি, তার সাথে তুই বন্ড ফর্মেশন কর। তো কি করবে না, এই অ্যানোড কিছু কপার 2+ এই দ্রবণে ছেড়ে দেবে, 2+ দ্রবণ ছেড়ে দেবে। আর এই 2+ কপার 2+ এই যেটা যে ক্যাথোড যেটা আছে যে পিওর কপার রড, সেখানে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu হিসেবে জমা হবে। Cu হিসেবে এখানে জমা হয়ে যাবে। তাই দ্রবণ থেকে Cu2+ এখানে জমা হতে থাকবে, আর অ্যানোড থেকে কি না Cu2+ বাইরে আসতে থাকবে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে এখানে প্রত্যেকটা Cu দ্রবণে চলে এসেছে, আর অনেক যতগুলো Cu এখান থেকে দ্রবণে এসেছে ততগুলো Cu এখানে জমা হয়ে গেছে। আর এখানে যে ধুলোবালি কাদা যেগুলো পড়েছিল এখানে জাস্ট প্রেসিপিটেট হয়ে যাবে, অ্যানোড মাড বলে ওটাকে, অ্যানোড মাড। পরবর্তীতে আমাদের আসে এটা অ্যানোড মাড, মাড মানে কাদা, অ্যানোড মাড মানে অ্যানোডের কাদা, এটা জমা হয়ে যাবে। তো রিঅ্যাকশন কি হচ্ছে ওখানে ক্যাথোডে, ক্যাথোডের রিঅ্যাকশন হচ্ছে Cu2+ প্লাস দুটো ইলেকট্রন দিয়ে কপার মেটাল, আর অ্যানোডের রিঅ্যাকশন হচ্ছে এবার অ্যানোডে ANOD কি রে, অ্যানোডের রিঅ্যাকশন হচ্ছে কপার -2 ইলেকট্রন দ্রবণে চলে আসছে Cu2+, অক্সিডেশন জারণ হচ্ছে এখানে, রিডাকশন বিজারণ হচ্ছে এখানে, অক্সিডেশন রিডাকশন হচ্ছে এখানে, হচ্ছে জারণ আর ওখানে হচ্ছে বিজারণ, মানে অ্যানোড হচ্ছে জারণ, ক্যাথোড হচ্ছে বিজারণ। তো এই যে ধাতু নিষ্কাশন যেটা পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণের একটা পদ্ধতি, যার ব্যবহার এটা কি না কপার ধাতু নিষ্কাশন। এইভাবে কি হচ্ছে না ক্যাথোড থেকে অ্যানোড থেকে কপার 2+ দ্রবণে চলে আসছে, আর দ্রবণ থেকে কপার 2+ কোথায় না ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, ফলে কি একটু পরে কি দেখবো যে অ্যানোডের এটা শেষ হয়ে গেছে এবং অ্যানোড মাড এখানে পড়ে আছে, আর এখান থেকে যে কপার গুলো ছিল সেগুলো প্রত্যেকটা গিয়ে জমা হয়ে গেছে এই পিওর কপার রডের উপর, এবং কপার ধাতু নিষ্কাশিত আমাদের এখানে কমপ্লিট। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওটা যেটা এতক্ষণ ধরে বলছিলাম, এত চিল্লি চিল্লি যেটা বলছিলাম সেটা লেখা আছে এখানে, নাকি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে, তাই ক্যাথোডে বিজারণ ঘটে, আর অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়া ঘটে, ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়া ঘটে, তাই জারণ ঘটে। ধাতু পরিশোধন, ধাতু যেভাবে নিষ্কাশন করলাম সেম জিনিস পরিশোধন, ওটা খালি ওদের খনিজ পদার্থ থেকে নিষ্কাশন করা হয়। পরিশোধন যখন এতে সেম জিনিস ইম্পিউরিটি যখন মিশে থাকছে তখন ওই ধাতুগুলো ওখান থেকে বের করে নিচ্ছি, ওটাই পরিশোধন, ওই সেম পদ্ধতিতে করা হবে। এবং অ্যানোডে নেওয়া হবে যেটা অশুদ্ধ যে জায়গাটা পার্টটা সেটা নেবে অ্যানোডে, আর যেটা পিওর যেটা ধাতু নিষ্কাশিত করবো সেটাকে নেওয়া হবে কোথায় ক্যাথোডে। হ্যাঁ, এটা মনে রাখবে যে ক্যাথোডে কোনটা নেবো না পিওর ধাতুটাকে নেবো, আর দ্রবণটাও নেবো আমরা কোনটা না সালফেটটা বা কোনো লবণ নেবো, ওই যে ধাতুটাকে আমরা নিষ্কাশিত করব সেই ধাতুর কোনো দ্রবণ বা লবণ আমরা নেব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে। আচ্ছা, এটা দেখে নিই জাস্ট কি লেখা আছে, এটা পড়ে নিই একবার। যে ধাতু তামা বা কপার সিইউ কপার আমাদের অতি প্রয়োজনীয় ধাতু। আচ্ছা, কপার অতি প্রয়োজনীয় ধাতু কোন, তামা তার ইত্যাদি আরো কি বলে আরে কপারের হয় না অনেকগুলো ঘটি বোতল পাওয়া যায়, দেখবে যারা তারা কিনে থাকে গুলো, যে কপারের কিছু আয়ন ওখানে সঞ্চালিত হয়ে যায়, ওখানে চলে যায়, গিয়ে কি হয় না আমাদের ক্যান্সার প্রতিরোধ করানোর সময়। তো কপারের পাওয়া যায়, বোতল পাওয়া যায়, দেখবে এই কালারের হয়, ওই সোনালী কালার টাইপের একটু হয় কপারের বোতল গুলো, ওগুলো। তো ওখানে লিখেছে নাকি না অতি প্রয়োজনীয় একটা ধাতু। আর তার তো তৈরি হয় কপারের তার তো তৈরি হয় প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে, ওই যেটা এখনই বললাম তামার তার হিসেবে কাজে লাগে। এটা তামার যৌগ থেকে প্রথমে তামা নিষ্কাশিত হয়, তা অশুদ্ধ,
অশুদ্ধিগুলিকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হয়। তাহলে কি করা উচিত? দরকার অশুদ্ধিগুলিকে দূর করার জন্য অশুদ্ধিগুলো দূর করা এবং অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে দূর করা হয়। তড়িৎ লেপন, কোনো একটা সক্রিয় ধাতু আছে, লোহা, যেরকম লোহা আছে, নিকেল, যা লোহা আছে জাস্ট, তো লোহাকে যদি আমরা খোলা পরিবেশে রেখে দিই, এটা যদি লোহা তৈরি হতো, এটা লোহা তৈরি না পুরোপুরি, টিন প্লাস এটা তৈরি বিশেষ করা আছে, লেপন করা আছে, এটা যদি খালি লোহা তৈরি হতো, তাহলে যদি এটা যদি খোলা পরিবেশে রেখে দিতাম, তাহলে ওখানে জলীয় বাষ্প আছে, ফাট কথায় জলীয় বাষ্পের সাথে অক্সিজেনও আছে ওখানে, আর অক্সিজেনের কাজই গিয়ে এর উপর জমা যুক্ত হবে, এবং অক্সিজেন এসে যুক্ত হওয়ার সাথে সাথে কি ও আরো কি জলীয় বাষ্পকে নিয়ে এসে যুক্ত করবে, এফি Fe2O3 XH2 যে দ্রবণটা ছিল, এই যে সংকেতটা ছিল, মরিচা সংকেত, এটা তো এটা এই কারণে হচ্ছে, ওটা এই মরিচা যদি না পড়ে ওর উপরে, যদি চকচকে, চকচক করছে, এটা চকচক করছে না, যে আলো বলে চকচক করছে না, এটা যদি চকচকে থাকে, এই চকচকে রাখার জন্য এর উপরে লোহার চাইতে একটা কম সক্রিয় ধাতু দিয়ে কোট করে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, কভার দিয়ে দেওয়া হয়েছে এর উপরে। এটা তো এমনি এমনি হবে না, নিশ্চয়ই কোনো এনার্জি খরচ করতে আমাদেরকে, তো সেটা কিসের মাধ্যমে করছি না, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করছি না, তড়িৎ লিপন, ইংলিশে বলে ইলেকট্রোপ্লেটিং বলে এটাকে, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, ওকে। তো এর মধ্যে করা হয়, তোমার লক্ষ্য থাকে যে বাড়ির চাল তৈরি করার জন্য টিনে যে ধোঁকানো চাল থাকে, সেটা ইলেকট্রোপ্লেটিং মাধ্যমে করে, ধাতব শীট বা চাদর পা ব্যবহার করে, অথবা সাইকেলের বা রিক্সায় যে হ্যান্ডেল, বেল, চাকার রিম লাগানো থাকে, সেগুলো বেশ কিছুদিন ব্যবহার করলে তার চকচকে ভাব জৌলুস কমে যায়। কেন কমে যায়? ওখানে যে ক্রোমিয়াম থাকে, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে একটা অনুজ্জ্বল যৌগ তৈরি করে। ক্রোমিয়াম যেটা আছে তোর পরে, হ্যাঁ এটা বলি, রিমে কিন্তু ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। ওই ক্রোমিয়াম যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, বাতাসে তো প্রচুর অক্সিজেন আছে, ওই অক্সিজেন যখন রিঅ্যাকশন করে, তখন ও একটা কম উজ্জ্বল ধাতুতে পরিণত হয়, কম উজ্জ্বল সম্পন্ন, কম উজ্জ্বল একটা যৌগে পরিণত হয়। সেই কারণে ওর জৌলুস বা জল জল যে ভাব, সেটা কমে যায়। এগুলো নতুন অবস্থাতে কোথাও একটু আঁচড় কেটে গেলে ভেতর থেকে অপেক্ষিত কম চকচকে একটা ধাতু বেরিয়ে আসে, লোহা বেরিয়ে চলে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি, যদি আঁচড় দিচ্ছি তাহলে ওই যে, এর কারণ ক্রোমিয়ামের প্রলেপ উঠে যাচ্ছে, সিআর এর, এটা ক্রোমিয়ামের সঙ্গে সিআর, ক্রোমিয়াম, সিইউ মানে কপার, এটা ক্রোমিয়াম, ক্রোমিয়ামে সিআর এর প্রলেপ উঠে যাচ্ছে, ফলে কম সক্রিয় ধাতু লোহা সেটা বেরিয়ে চলে আসছে। তড়িৎ লেপনের নীতি, কিছু নীতি আছে জাস্ট, যে কিভাবে করা হয়, কি করা উচিত না করা উচিত সেটা লেখা আছে জাস্ট এখানে। যে বস্তুটি তড়িৎ লেপন করা হবে, সেটিকে লঘু ক্ষার বা অ্যাসিড বা পাতিতে জল দিয়ে ধুয়ে নিতে হবে। লঘু ক্ষার, অ্যাসিড, পাতিতে জল দিয়ে এই কারণে ধুয়ে নিচ্ছি, ওখানে যদি অন্য কোনো ধরনের ইম্পিউরিটি বা বস্তু যদি না থাকে, ও কারণে আমরা কি না, দ্রবীভূত কোনো পদার্থ, লঘু ক্ষার, যেটা মাটি যদি থাকে, ওখানে মাটি, সেটা কিসে দ্রবীভূত হবে, পাতিতে জলে দ্রবীভূত হবে। লঘু ক্ষার, অ্যাসিড যদি অন্য কিছু থাকে, সেটা রিঅ্যাকশন করে না, প্রশম হয়ে যাবে, জিনিসটা নষ্ট হবে না। এই কারণে কি করা হচ্ছে, লঘু ক্ষার অ্যাসিডের দ্বারা ধুয়ে নেওয়া হচ্ছে ওটাকে। নেক্সট কি না, বস্তুর প্রলেপ দেওয়া হবে, সেই বস্তুটিকে গলিত লবণ, আচ্ছা, যে বস্তুর প্রলেপ দেওয়া হবে, সেই বস্তুটির একটি গলিত লবণ বা তড়িৎ বিশেষ রূপে ব্যবহার করা হবে। ওটা এক্সপ্লেন করছি একটু পর আমি। যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, সেইটিকে ক্যাথোডে, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, সেটিকে ক্যাথোডে, এবং যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, মানে এই স্টিকটার উপরে আমি কি করব, নিকেলের প্রলেপ দেবো। তাহলে এটাকে কোথায় নেব, এই ধাতুটাকে নেব ক্যাথোডে, আর নিকেলকে নেব কোথায়, অ্যানোডে। আর সলিউশন হিসেবে কি নেব, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নেব, নিকেলের লবণ নেব, নিকেল সালফেট, নিকেল ক্লোরাইড, যে নিকেলের লবণ নেব। বা যদি ক্রোমিয়াম নিই, তাহলে ক্রোমিয়ামের ক্লোরাইড নিতে পারো, ক্রোমিয়াম সালফেট এরকম নিতে পারো। না, ক্রোমিয়ামের লবণ আমরা নেব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে, নিকেল নেব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে, আর নিকেলকে নেব, পিওর নিকেল নেব কোথায়, অ্যানোডে। আর ক্যাথোডে থাকবে এই ধাতুটা, এই যে বস্তু স্টিকটা থাকবে অ্যানোডে, এই ক্যাথোডে, স্টিকটা থাকবে ক্যাথোডে, আর পিওর ধাতুটা থাকবে কোথায়, অ্যানোডে। যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, সেটিকে ক্যাথোডে নেওয়া হবে, এবং যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, সেটিকে নেওয়া হবে কোথায়, ক্যাথোডে। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, সেটিকে নেওয়া হবে কোথায়, অ্যানোডে। বিশুদ্ধ নেওয়া হবে, অবশ্যই বিশুদ্ধ।
ওর প্রলেপ দিচ্ছে, ওখানে অশুদ্ধ মিশে থাকলে কিন্তু হবে না। আরে পেজ ছিল তো এখানে। এটা দেখা যাচ্ছে ইলেকট্রোড নাম করছি একটু পরে, অ্যানোডে নিব ওটা, এটা ক্যাথোড। ক্যাথোড এটা হচ্ছে তো ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার, এই পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, ক্যাথোড অ্যানোড। আমরা কি করছি না ধাতুর প্রলেপ দেবো, আমরা ধাতুর প্রলেপ দেবো। এখানে নিচ্ছি ক্যাথোডে নিচ্ছি লোহা নিয়ে নিচ্ছি। চলো ক্যাথোডে কি নিলাম, লোহা নিলাম। লোহা ইংরেজি কি, আয়রন, আয়রন নিচ্ছি এখানে। আর অ্যানোডে নিচ্ছি নিকেল, ক্রোমিয়াম নিচ্ছি। চলো ক্রোমিয়াম, এর ক্রোমিয়াম ক্লোরাইড বা ক্রোমিয়ামের সালফেট যেমন একটা দ্রবণ আমরা নেব এখানে, না কি নিচ্ছি না ক্রোমিয়ামের সল্ট নিচ্ছি, সিআর এর ক্রোমিয়ামের লবণ আমরা নিচ্ছি এখানে, ক্রোমিয়াম লবণের দ্রবণ এখানে আমরা লিখছি। এপি হচ্ছে আয়রন, হচ্ছে ক্রোমিয়াম যেহেতু কম বেশি সক্রিয়, ও যদি বাতাসে রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি মরিচা পড়ে যাবে। ওটাই রোধ করতে আমরা কি করছি না ক্রোমিয়ামের প্রলেপ আমরা এখানে দেবো। যেই কারেন্ট আমরা এখানে দেবো না কি হবে না ক্রোমিয়াম প্লাস এখানে আসবে বা 2 প্লাস এখানে আসবে না, তারপরে এই ক্রোমিয়াম আস্তে আস্তে গিয়ে এখানে দ্রবীভূত হবে, এখানে জমা হবে, ক্রোমিয়াম লবণ থেকে ক্রোমিয়াম গিয়ে এখানে গিয়ে মুক্ত হবে, প্লাস এর উপর একটা প্রলেপ তৈরি করে দেবে। এইভাবে তৈরি লেপন করা হয় এবং লোহাটা এরকম চকচকে একটা পদার্থ দ্বারা থেকে যাবে। রিমটা সাইকেল রিং বা লোহাটা, সাইকেল রিম বা লোহাটা এই চকচকে একটা পদার্থ যে ক্রোমিয়াম দ্বারা ঢেকে যাবে। আর এটা হচ্ছে কি তৈরি লেপন। অবশ্যই যেটা কি বলে যার আমরা প্রলেপ দেবো সেটাকে বিশুদ্ধ ধাতুকে, বিশুদ্ধ ক্রোমিয়ামকে নেব কোথায়, অ্যানোডে, অ্যানোড লিখেছে ওটা। আর যে ধাতুর উপরে প্রলেপ দেবো, যার উপর আমরা প্রলেপটা দেবো সেটাকে নেওয়া হবে ক্যাথোডে। আচ্ছা, একটা যে ক্যাথোডের যে আমরা তড়িৎ লেপন দেখলাম, তার একটা বিশেষ একটা পদ্ধতি আছে, গ্যালভানাইজেশন একটা পদ্ধতি। সেম জিনিস খালি ওখানে জিঙ্ক হবে, খালি জিঙ্কের প্রলেপ দেখে বলবো কি গ্যালভানাইজেশন। ওই প্রলেপ দেবো ওর উপরে, ওই ক্যাথোডে ওটাকে নেবো যে যার উপর প্রলেপ দেবো, আর অ্যানোডে কি নেবো খালি জিঙ্ক নেবো। স্পেশাল একটা নাম দিয়েছে জিঙ্কের জন্য, গ্যালভানাইজেশন। জিঙ্কের প্রলেপ যাকে বলে কিনা গ্যালভানাইজেশন। জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহার উপর মরিচা পড়ে, তাই তার উপর অপেক্ষাকৃত কম সক্রিয়, কম ক্ষয় হয় এমন একটি ধাতু জিঙ্ক, কম সক্রিয়, কম ক্ষয় হয়, কম সক্রিয় এমন ধাতু কিনা জিঙ্কের প্রলেপ দেওয়া হয় হয়ে থাকে। এই জিঙ্ক প্রলিপ্ত একেই বলে জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা, জিঙ্ক প্রলিপ্ত লোহা বা গ্যালভানাইজড লোহা। আর এই পদ্ধতিকেই বলা হয় জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। যদি পরীক্ষাতে আসে গ্যালভানাইজেশন কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখে রাখবো। ওকে, জাস্ট একটা ছক দেওয়া আছে, এটা দেখে নি কোথায় কি লিখতে হবে। কোন ধাতুর তৈরি কোন জিনিসের উপর, আচ্ছা কোন ধাতুর তৈরি কোন জিনিসের উপর কোন ধাতুর প্রলেপ দিতে হবে। লোহার পাইপ, ওরা লিখে দিয়েছে কোন ধাতুর প্রলেপ দেবো আমরা আর কোন ধাতুর উপর দিতে হবে। প্রথমে আছে কি লোহার পাইপ আছে, কার প্রলেপ, জিঙ্কের প্রলেপ, গ্যালভানাইজেশন বলে এটাকে।
এই কাজে ক্যাথোডে কি ব্যবহার করা হবে? ক্যাথোডে অবশ্যই ব্যবহার করা হবে লোহার পাইপকে ব্যবহার করা হবে ক্যাথোডে। কি কালি আছে? কালো কালি লাগবে। লোহার পাইপকে ব্যবহার করা হবে ক্যাথোড হিসাবে। ক্যাথোড হিসাবে। আর অ্যানোডে জিঙ্ক। পিওর রড, পিওর নিতে হবে কিন্তু, অশুদ্ধ মিশে থাকলে হবে না। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেল ক্রোমিয়াম, তার সাথে আমি লোহা লিখছি, হ্যাঁ লোহারই তো তৈরি না, লোহা লিখছি এখানে। লোহাকে ব্যবহার করা হবে ক্যাথোডে, অ্যানোডে ক্রোমিয়ামকে। পিওর রড। আচ্ছা, পিওর মানে বিশুদ্ধ, ওখানে যা অশুদ্ধ থাকবে না। এখানে পিতলের তৈরি জলের কল, পিতলের তৈরি। আচ্ছা পিতল এখানে নেওয়া হবে, পিতলকে নেওয়া হবে। আর ক্রোমিয়ামকে নেওয়া হবে সে অ্যানোডে, পিওর। রূপোর তৈরি গয়না, রূপোর তৈরি সিটি গোল্ড হয় না, সিটি গোল্ড, সিটি গোল্ড। যাদের যাদের সোনা কেনার তো সামর্থ্য নেই, সে গোল্ডে তো অনেক দাম, 80,000 90,000 টাকা করে করি, প্রচুর দাম। তো যাদের যে গোল্ড গুলো, ওটা তো সবার দ্বারা কিনতে সম্ভব না। তো আমাদের তো, আমি তো হিউম্যান না, মানুষ, তো আমাদের তো শখ ওটা পড়ার। পরবর্তী যারা ডিজাইনার, যারা বিজ্ঞানী, তারা কি করলো না, সিটি গোল্ড নামে একটা জিনিস আবিষ্কার করলো। নাকি জাস্ট ওখানে এই তরিবেশন পদ্ধতির মাধ্যমে সোনার একটা দ্রবণের একটু জাস্ট একটা লেয়ার বা হালকা একটু লেয়ার দেওয়া হবে, যেটা চকচক করবে। ওই যে রূপোর তৈরি জিনিসের উপর বা অন্য কিছু কোনো পদার্থ তৈরি জিনিসের উপর কিনা সোনার একটা প্রলেপ দেওয়া থাকবে, জাস্ট হালকা একটা লেয়ার দেওয়া থাকবে, ওটাকে বলে সিটি গোল্ড। সিটি মানে লাইট, গোল্ডের যে নিচে, গোল্ডের ছোট ভাই, গোল্ড না সিটি গোল্ড। তার দাম 3-4 টাকা করে আশেপাশে পড়ে, কাছাকাছি দাম, মানে বেশি, অত বেশি দাম না, অ্যাফোর্ডেবল যেটা। সিটি গোল্ড এই সেম তরিবেশন পদ্ধতির মাধ্যমে করা হয়। আর একটা কথা বলি, যে গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয়। আচ্ছা ঠিক আছে, ওটাই জেনে রাখো তোমরা, পরীক্ষাতে আসলে ওটাই লিখবে। অ্যাকচুয়ালি ওটা না, অন্য কিছুর মাধ্যমে করা হয়। জিঙ্কের প্রলেপ দেওয়া কি না গ্যালভানাইজেশন বলে। আমাদের পরীক্ষা আসলে কি আমরা লিখবো, জিঙ্কের প্রলেপ দেওয়া, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজেশন। ওকে, রূপোর গয়না বিশুদ্ধ সোনার পাত, অ্যানোড আর ক্যাথোড হিসাবে। আর জার্মান সিলভারের বাসনপত্র, জার্মান সিলভারের সিলভার কতটা থাকে বলতো? অ্যাকচুয়ালি জার্মান সিলভারের উপর দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয়, সিলভার থাকে না, উপরে প্রলেপ দেওয়া হয় জাস্ট। রূপো কোন ভাবে বলে দেবো, রূপো। তো জার্মান সিলভার তৈরির জন্য বাসনপত্র। আচ্ছা বাসনপত্রকে এখানে নেবো, বাসনপত্র এখানে নেব। আর রূপোকে নেব কোথায়, অ্যানোডে, সিলভার। আচ্ছা প্রয়োগ করা আছে রূপো, অবশ্যই পিওর নিতে হবে, বিশুদ্ধ, পিওর। লোহার চামচ, নিকেল, লোহার চামচকে নেবো এখানে, অ্যানোড তো, ক্যাথোড তো, হ্যাঁ লোহার চামচ নেবো ক্যাথোডে। আর অ্যানোডে নেবো এসে নিকেলকে, পিওর নিকেল, অবশ্যই 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 পিওর নিকেল। কি করছি, পিওর নিকেল। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার আজকে এখানে শেষ হচ্ছে। আর আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ এখানে, পুরো যে পার্টগুলো ছিল প্রত্যেকটা পার্ট কমপ্লিট। আশা করছি সবাই বুঝতে পেরেছে। যদি না বুঝতে পারে কেউ, তাহলে কমেন্ট করবে, আমি পরবর্তী লেকচারে বা পরবর্তী সময়ে কোনো সময় উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, আর আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল, এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলিং ভিডিও, এক্সপ্লেনিং ভিডিও প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাবে। আর আমাদের এখানে ক্লাস 8, 9, 10 সবই পড়ানো হয়। তো তোমরা আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আজকের লেকচারে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী দিন থেকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। বাই।